আরজিকর ম্যাটারে মারাত্মক তথ্য যেটা শুনলে আপনারা ফের নতুন করে তিলোত্তমার আরেক খুনির নাম জানতে পারবেন। মানে তিলোত্তমার যে খুনিদের মধ্যে একজন বড় মাথার নাম কিন্তু আপনাদের সামনে আমি ফাঁস করেছি, যার নাম হলো আবেশ ব্যানার্জি। এবার আবেশ ব্যানার্জির সাথে আরেক বড় মাথা মানে আরেক বিশাল মাস্টার মাইন্ডের নাম কিন্তু আজকে ফাঁস করব আপনাদের সামনে, যেটা শুনলে আপনারা চক্ষু চড়ক গাছ মানে এত চমকে উঠবেন যে এই মানুষটাও জড়িত। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে মনে পড়ছে একটা কথা, আরজিকর ম্যাটারে তিলোত্তমাকে নিয়ে মমতা ব্যানার্জি একটা কথা বলেছিল। সর্বসম্মুখে উনি কিন্তু ভাষণ দিতে গিয়ে একটা কথা ফাঁস করেছিলেন, যে এই কথাটা ছিল গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিলোত্তমার ব্যাপারে, বা এই মানে আরজিকরের ঘটনার একটাই কথা তিলোত্তমার জন্য বেশ বড় একটা প্রমাণ মমতা ব্যানার্জি ছেড়ে গেছেন, যেটা হলো যে মমতা ব্যানার্জি সর্বসম্মুখে বলেছিলেন যে আমি সেই রাতে সারা রাত আমি ঘুমাইনি, কানেক্টেড ছিলাম। মানে উনি ফোনে কারোর সাথে যোগাযোগে ছিলেন। তাহলে কথা উঠছে মমতা ব্যানার্জি ফোনে ওই দিন কি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন সকলকে, বুঝতে পারলেন? দেখুন, এই যে তৃণমূল দলটা, যেই তৃণমূল দল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে ছিলেন, মমতা ব্যানার্জি যেদিন বা যখন থেকে অভিষেক ব্যানার্জিকে তার দলে নিযুক্ত করেছেন, রাতারাতি ভাইপোকে নেতা বানিয়েছেন, তাই না? এই রাতারাতি নেতা বানানোর জন্যই সেই সময় সাথে সাথে শুভেন্দু অধিকারী কিন্তু দল ত্যাগ করেছিলেন। মনে পড়ছে? আপনারা হয়তো ভাববেন যে আমি অতীতের কথাগুলো কেন টেনে নিয়ে আসি, সব বুঝতে পারবেন, কথাগুলো আমার শুনুন, সবটা বুঝতে পারবেন যে আমি কেন বলছি। কারণ যেই নামটা বলবো আপনারা আকাশ থেকে পড়বেন। তো এই যে শুভেন্দু অধিকারী যখন অভিষেক ব্যানার্জি দলে যুক্ত হয়, আর রাতারাতি যে নেতা এই যে মমতা ব্যানার্জি ভাইপোকে অত্যন্ত ভালোবাসেন, যেখানে ঢোকানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে টিএমসির মধ্যে শুভেন্দু অধিকারীও কিন্তু বেশ একজন মানে বলে না যে বটগাছ, উনি কিন্তু টিএমসির ছিলেন। কিন্তু উনি এটা মেনে নিতে পারেননি যে ভাইপোকে সরাসরি বাড়ি থেকে আনলো আর নেতার আসনে বসিয়ে দেওয়া হলো। মানে রাতারাতি কেউ নেতা কী করে হয়? এটা কি শুধুমাত্র পিসি আছে বলে ভাইপোকে টেনে নিল? এটা কেউ মেনে নিতে পারেনি, আর যার জন্য শুভেন্দু অধিকারী দল ত্যাগ করেছিলেন। এবং কি উনি চ্যালেঞ্জও করেছিলেন মমতা ব্যানার্জিকে যে আমি অন্য দলে যাব বা অন্য দল গঠন করব, যেখানে আপনাকে আমি দেখাবো হেরে। সেই দিন থেকে শুভেন্দু অধিকারী কিন্তু কম পরিশ্রম করেননি বিজেপির জন্য। উনি কিন্তু মানে একদম বলে না যে মানুষ তপস্যা করে, উনি রীতিমতো সেটা করেছেন। আজকে সত্যি সত্যি শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়ে ঠিক উনি মুখ্যমন্ত্রী হয়ে দেখালেন। এমনকি উনি যে স্পিডে কাজ করছেন সেটা সত্যি প্রশংসনীয়। এবার আসছি মুদ্রা কথায়, এই যে মমতা ব্যানার্জি ভাইপোকে যে রাতারাতি নেতা, তারপর আপনারা ভাবুন যে মমতা ব্যানার্জি ভাইপোকে নেতা করার পর এই যে ভাইপোর কথাবার্তা, যার চলনভঙ্গি প্রত্যেকটাতে মনে হয় যে উনি কত কি জেনে গেছেন। মানে একটা মানুষ ঘর থেকে উঠে ডাইরেক্ট নেতা, সে কত কি জেনে গেছে যে সে হুঙ্কার দিয়ে, দাপট দিয়ে, হুমকি দিয়ে, চমকি দিয়ে কথা বলতে পারে। এমনকি যে আপনারা এও জানেন যে অভিষেক ব্যানার্জি কিন্তু বিভিন্ন বিভিন্ন কুকারনামায় জড়িত, যার নাম বা যা অনেক কিছু আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি। এবার আপনাদেরকে যেটা বলি যে মমতা ব্যানার্জি এই যে আরজিকর ম্যাটারে, যেটাকে উনি জান প্রাণ লাগিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। যেমন দেখুন যে এই আরজিকর ম্যাটারটাকে নিয়ে শুধুমাত্র আরজিকর বা কলকাতাতেই যে নিয়ে প্রতিবাদ হয়েছে তা কিন্তু নয়, গোটা বিশ্বে এমন একটাও মানুষ নেই, বাচ্চা থেকে শুরু করে বুড়ো অবধি প্রত্যেকে কিন্তু তিলোত্তমার বিচারের জন্য প্রতিবাদ করেছেন। প্রত্যেকে চায় যে তিলোত্তমা জাস্টিস পাক, তিলোত্তমার বিচার হোক, অপরাধীরা মানে একদম শাস্তি পাক দৃষ্টান্তমূলক। এমনকি যে শুভেন্দু অধিকারী যখন উনি মুখ্যমন্ত্রী পদ গ্রহণ করলেন, তখন কিন্তু শুভেন্দু অধিকারীর মাও কিন্তু এই কথাটি শুভেন্দু অধিকারীকে বলেছেন যে মুখ্যমন্ত্রী আসনে বসে সবচেয়ে আগে অভয়ার বিচার দিতে হবে। এটা মুখ্যমন্ত্রীর মাও কিন্তু মুখ্যমন্ত্রীকে বলেছেন, মানে শুভেন্দু অধিকারীর মা। দেখুন এই যে আরজি করে জাল ওষুধ চক্রে মৃত মানুষের দেহ ব্যবসা, যার কারণে কালীঘাটে মমতা ব্যানার্জিকে প্রচুর টাকা পাঠাতে হতো।
এই যে ষড়যন্ত্র বা এই যে বিভিন্ন রকমের দুর্নীতি, যে দুর্নীতিগুলোর জন্য মমতা ব্যানার্জি বলতে পারেন যে এমনভাবে জড়িত হয়ে গেল, যার আস্কারাতে অবশ্যই মমতা ব্যানার্জির হাত আছে। কারণ যিনি মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, ওনার আস্কারা না থাকলে, ওনার পারমিশন না থাকলে, ওনার সহযোগিতা না থাকলে কেউ এত বড় ষড়যন্ত্র করতে পারে না। তারপর দেখুন যে মমতা ব্যানার্জি সেই রাতে, যেই রাতে ঘটনাটা ঘটেছিল, উনি বলেছিলেন কানেক্টেড ছিলেন। উনি কি শুধুমাত্র বিনীত গোয়েলের সাথে কানেক্টেড ছিলেন, না উনি আরও কারোর সাথে ফোনে কানেক্টেড ছিলেন? পয়েন্ট টু বি নোটেড। আই রিপিট, মমতা ব্যানার্জি শুধুমাত্র কি বিনীত গোয়েলের সাথে ওই দিন কানেক্টেড ছিলেন, না আরও কারোর সাথে? কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি বারবার বলেছি, তোমার মা বারবার বলেছে যে সেই রাতে বা যখন ঘটনাটা ঘটে 9 আগস্ট ভোরবেলা ঘটে, ভোরবেলা থেকে শুরু করে তিলোত্তমার দাহ অবধি প্রত্যেকটা সময় কিন্তু এই নির্মল ঘোষও কিন্তু যুক্ত ছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যে তিলোত্তমাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু নির্মল ঘোষ দায়িত্ব, মানে একদম পুরো দায়িত্বপূর্ণ হিসাবে উনি কিন্তু সেই কাজগুলো করিয়েছেন, যেই কাজগুলো করা সরকারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, মানে তিলোত্তমার বডি অতি সত্বর সৎকার করা। এমনকি যে তিলোত্তমার মা এও কথা বলেছেন যে যখন কাজটা কমপ্লিট হয়েছে তখন কিন্তু তারা পিঠ চাপড়ে বলেছিল নির্মল ঘোষ, সোমনাথ দে, আরও একজন ব্যক্তি সঞ্জীব মুখার্জি, তারা কিন্তু তিনজনে মিলে বলেছিল ওয়েল ডান বই, ওয়েল ডান বই, মানে কাজ কমপ্লিট। এটা এনজয়, এটা ওদের জন্য একটা মানে কি বলবো উল্লাস, তাই তো? তো যার জন্য এই যে নির্মল ঘোষ, তাকে এই ইনস্ট্রাকশনগুলো কে দিয়েছে? নির্মল ঘোষকে ডেকে যদি এই কথাগুলো আলোচনা করা হয় বা তার ফোন কল যদি চেক করা হয়, সেখান থেকে আসল তথ্য বের হতে পারে। বুঝতে পারলেন? আর এই সমস্ত কথাগুলো কে ফাঁস করেছেন জানেন? কৌশিক, বিজেপি, মানে বিজেপি নেতা কৌশিক, উনি এই কথাগুলো ফাঁস করেছেন। এমনকি উনি দায়িত্বপূর্ণ হিসাবে বলেছেন যে নির্মল ঘোষের যদি কল ডিটেলস চেক করা যায়, ওনার রেকর্ডিং, মানে কলের রেকর্ডিং যদি চেক করা যায়, তাহলে সেখান থেকে অনেক কিছু খলসা হবে। আর শুধু তাই নয়, মমতা ব্যানার্জিকে তার পদুত্তরে ডেকে মমতা ব্যানার্জিকে জেরা করলেই সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। কারণ উনি কাকে কাকে কি কি ইনস্ট্রাকশন সেই রাতে দিয়েছিলেন, সেই তিলোত্তমার বডি দেখা থেকে তিলোত্তমার বডির সৎকার অবধি উনি কাকে কি কি বলেছিলেন। বুঝতে পারলেন? কারণ এই যে তদন্ত, সিবিআই এতদিন এই তদন্তগুলো কেন করেনি? এখানেই তো অনেক কিছু লুকিয়ে আছে। মানে নিচু থেকে এই যে সিভিক ভলেন্টিয়ার, তারপরে কে ওদিন খেয়েছিল, কে তিলোত্তমার সাথে ডিউটি করেছিল, এগুলো তো অনেক হলো। এবার নিচ থেকে না গিয়ে উপর থেকে আবার ইনভেস্টিগেশন করা উচিত, তাই তো? হয়তো উপর থেকে করলে ব্যাপারটা মানে খুব তাড়াতাড়ি তিলোত্তমার অপরাধীদের কাছে পৌঁছানো যাবে। কারণ নিচে থেকে তো হচ্ছে, তো এতদিন তো ঝুললো ব্যাপারটা, তাই না? তো এবার যদি উপর থেকে ডাইরেক্ট করা হয়, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আমরা মেন মাথা, মেন মাস্টার মাইন্ডের কাছে পৌঁছাতে পারবো, যাকে প্রমাণ করে আদালতে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেতে পারে। আর দেখুন, তার সাথে উনি বলেছেন যে সন্দীপ ঘোষ, সিভিক ভলেন্টিয়ার, এমনকি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, এদেরকেও প্রত্যেককে জিজ্ঞাসা করতে হবে। আর এর সাথে যেটা উনি বলেছেন যে এই যে আবেশ ব্যানার্জি, শুধু আবেশ ব্যানার্জির নাম তিলোত্তমার মা ফাঁস করেছেন বলে আমরা জানতে পেরেছি যে এই মমতা ব্যানার্জির পরিবারের একজন আবেশ ব্যানার্জি এই ঘটনার সাথে যুক্ত, তাই তো? কিন্তু আবেশ ব্যানার্জি যুক্ত, এটা যে তিলোত্তমার মা ফাঁস করেছে, নিশ্চয়ই ওনার কাছে বড় সড়ো প্রমাণ আছে। তার ভিত্তিতেই তো মমতা ব্যানার্জির ভাইপোর নাম এসছে। এবার দেখুন যে কৌশিক এই কথাটা ফাঁস করেছেন, যেখানে উনি বলেছেন যে খুব দায়িত্ব সহকারে উনি এই নামটা বলেছেন, যেটা হলো অতীন ঘোষ। বুঝতে পারলেন? উনি বলেছেন যে অতীন ঘোষ যিনি দায়িত্ব নিয়ে ভাঙচুর করিয়েছে, এমনকি তিনি কার পারমিশনে এটা করেছেন? মুখ্যমন্ত্রীর মানে যে মানে এই যে যার নাম বলা হচ্ছে যে অতীন ঘোষ, এই যে উনি কাজগুলো করিয়েছেন, উনি যে এত বড় কাজ করালেন, ভাঙচুর, মেটমাট, হেনা তেনা, উনি কার পারমিশনে করিয়েছেন এই সমস্ত কিছু?
এই ব্যক্তিটির নাম কেন আসছে না? আজকে কিন্তু ফাইনালি এই ব্যক্তিটির নাম কিন্তু ফাঁস করেছেন। হয়তো আপনারা শুনে অনেকে অবাক হচ্ছেন যে এটাও, হ্যাঁ এটাই, কারণ বলা হচ্ছে উনাকেও তদন্তের আওতায় আনা উচিত, উনাকেও জেরা করা উচিত, আর উনিও এই ঘটনায় যে যুক্ত সেটা বহু ক্ষেত্রে আমরা প্রমাণ পেয়েছি। বুঝতে পারলেন? এমনকি যে অভয়ার তদন্ত পুরো ব্যাপারটা মানে এই যে অভিষেক ব্যানার্জি বা আবেশ ব্যানার্জি, এই যে নামগুলো আসছে না, এরা যুক্ত থাকবে আরজি কর ম্যাটারে, এটা অতি স্বাভাবিক। কারণ মমতা ব্যানার্জি যান প্রাণ লাগিয়ে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার সাথে আরও যে ব্যক্তিগুলো জড়িত তাদেরকেও তো টেনে নিয়ে আসতে হবে সামনে। সবাইকে টেনে নিয়ে আসতে হবে, তবেই না এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি হবে, বা তবেই না অপরাধীরা মানে সব সারিবদ্ধভাবে সামনে আসবে। তার সাথে উনি দেখুন বলুন যে নির্মল ঘোষের কল রেকর্ড চেক করলে, নির্মল ঘোষকে কে মানে জিজ্ঞেস করলে মমতার সমস্ত তথ্য পাওয়া যাবে। মমতাকে জিজ্ঞেস করলে মমতা সেই রাতে কাকে কাকে কি কি ইনস্ট্রাকশন দিয়েছিলেন সব বের হবে। অভিষেক ব্যানার্জির জন্য এই যে দল, যেটা আপনাদেরকে আমি প্রথমে বললাম যে দল যে শেষ হয়েছে, আজকে দল যে লাটে উঠেছে, এই যে তৃণমূল নেতারা এক এক করে সবাই দল ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, পুরো দলটা এখন জলে ভাসছে কচুরি পানার মতো, তো এর জন্য দায়ী পুরোপুরি অভিষেক ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জি হাত পাচ্ছেন সিপিএমের কাছে, হাত পাচ্ছেন কংগ্রেসের কাছে, যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এবার লড়াই করি, আন্দোলন করি, আবার নতুন করে দল গঠন করি। আজকে মমতা ব্যানার্জির পাশে কেন অভিষেক ব্যানার্জি এসে ভিক্ষা করছেন না? অভিষেক ব্যানার্জি এখনও দাপটে কথা বলে যাচ্ছে। ভাবুন, অভিষেক ব্যানার্জিকে ওই দিন ডিম ছুঁড়ে ছুঁড়ে মারা হয়েছিল, কিন্তু প্রমাণ কী হয়েছিল পরে থেকে, যে টিএমসিরই কয়েকজন ছিলেন সেখানে। মানে অভিষেক ব্যানার্জিকে এত মানুষ অপছন্দ করে, এতদিন ক্ষমতার কারণে অভিষেক ব্যানার্জি কেউ বলতে পারেনি, কিন্তু আজ সকলে বলছে যে অভিষেক ব্যানার্জি একমাত্র দায়ী। যেখানে মমতা ব্যানার্জি তাদেরকে বাঁচাতে 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 তারা এত বারবারন্ত, মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে এমন একটা জায়গায় বসিয়ে দিয়েছিল যেখানে অভিষেক ব্যানার্জি বসে উনি দেখুন প্রাণ দুর্নীতিতেও জড়িত, কয়লা, গরু, সোনা সব দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির নাম। অভিষেক ব্যানার্জির নাম বলে এই যে অভিষেক ব্যানার্জি মাথার উপর বসে মমতা ব্যানার্জির ভাইপো, যার এত কাছের, যাকে এত বড় উঁচুতে মানে উঁচু জায়গায় বসিয়ে দিল, যে চুরি করতে শুরু করলো, তাহলে ভাবুন বাপ যদি চুরি করে তাহলে বেটারা কেন চুরি করবে না? মানে নিচু তলার যে নেতাগুলো রয়েছে তারা কেন চুরি করবে না? বলেই তো টিএমসির আমলে বেশি গাদ্দারি, বেশি চোর ছেচোর, বিভিন্ন রকমের গুন্ডা মস্তানি, এই সমস্ত কিছু তো ছিল, তাই না? যার জন্য ওরা থ্রেট দিচ্ছিল যে 4 তারিখের পর দেখে নেব, হিন্দু মা বোনদেরকে উঠিয়ে নিয়ে যাব, তুলে নিয়ে যাব, সকলকে প্রেগনেন্ট করব। এই হুমকিগুলো আসে কি করে? কারণ বাপই তো ছিল গিয়ে, মানে অভিষেক ব্যানার্জিকে মাথার উপর বসিয়ে দিয়ে যে সমস্ত দুর্নীতিতে জড়িত, যার নাম এক এক করে সমস্ত আমরা শুনতে পাচ্ছি, তাহলে যদি মাথার উপর বসে মমতা ব্যানার্জির সহায়তায় যদি বাপ দুর্নীতি করে, তাহলে নিচের চেলা চামুন্ডা সমস্ত বাচ্চা কাচ্চা কেন তারা দুর্নীতি করবে না? যার পরিণাম, যার ভুক্তভোগী আজকে তৃণমূল দলটা পুরো উড়ে গেছে। তৃণমূল দলের আর হদিশ পাওয়া যাচ্ছে না। বুঝতে পারলেন? এই যে রচনা ব্যানার্জি যে এত বাতেলা মারছিল, সেও দেখুন এখন বিজেপির প্রশংসা করছে, সেও দেখুন এখন শুভেন্দু অধিকারীর প্রশংসা করছে, দেব সেও এখন শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন, কারণ সত্যটাকে সবাই মানবে, মানতেই হবে, দিনের শেষে সত্যটাই বেঁচে থাকে। আজকে মমতা ব্যানার্জির ক্ষমতা নেই বলে মমতা ব্যানার্জিকে কত মানুষ কতভাবে কটাক্ষ করছে, তাই না? এর দায়ী শুধুমাত্র মমতা ব্যানার্জি। আর মানুষের খুব ইচ্ছা যে অভিষেক ব্যানার্জি কবে জেল যাবে, কারণ অভিষেক ব্যানার্জিকে জেল যেতেই হবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, যেটা অত্যন্ত গোপন, যে শুভেন্দু অধিকারী এবং মোদিজি বাংলাটাকে পরিবর্তন করার অনেক স্বপ্ন দেখেছেন। এমন এমন কিছু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে কথা রেখেছেন বাংলাকে নিয়ে, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। তবে বাংলাকে ওনারা পরিবর্তন করবেন, তবে নিয়ম নিয়ে, কারণ হুট করে তো পরিবর্তন করা যাবে না, তবে ওনারা পরিবর্তন করবেন অবশ্যই। শুভেন্দু অধিকারী বাংলাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, সেটা আস্তে আস্তে সবটাই পরিবর্তন হবে। জাস্ট আমাদেরকে ধৈর্য রাখতে হবে, এমনকি শুভেন্দু অধিকারীর আমাদের মানে সঙ্গে থাকতে হবে। উনি তো বর্তমান মুখ্যমন্ত্রী আছেন, তবে ওনার প্রত্যেকটা কথা, ওনার মানে এই যে উনি মাত্র
কয়েক সপ্তাহে উনি যে এত পরিবর্তন করেছেন, এত মানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা নিজের চোখে প্রমাণ পাচ্ছি, শুভেন্দু অধিকারী কীভাবে কাজ করছেন, এটাতেই প্রমাণ হয় যে শুভেন্দু অধিকারী বাংলাকে নিয়ে কত স্বপ্ন দেখেছেন। তাছাড়াও এটা গোপন তথ্য যে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী দুজনে মিলে, এমনকি যে অমিত শাহ, এরা প্রত্যেকে চান বাংলাটাকে পরিবর্তন করতে, সেটা নিয়েও ওনারা অনেক স্বপ্ন নিজেদের মধ্যে রেখেছেন। এবার আপনাদেরকে বলি যে আরজি করে আরেকটা কুকারনামা, যেটা হলো বেড পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, আর তারও কিন্তু রীতিমতো শাস্তি হয়েছে। কারণ ওই যে বিজেপি সরকার কিছু মানবে না অন্যায়, যেখানে দেখুন যে আরজি করের এক রোগীকে আইসিইউতে বেড পাইয়ে দেওয়ার নামে 12,000 টাকা তোলাবাজি করেন হাসপাতালের এক ঠিকাকর্মী। তার নাম তারকনাথ সাহা ওরফে নারু। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় শনিবার। তার জামিনের আবেদন বাতিল করে শিয়ালদহ আদালত। ধৃতকে দুদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সরকারি কৌশলী স্নেহাংশ ঘোষ বলেন, সরকারি হাসপাতালে বেড পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ উঠেছিল ধৃতের বিরুদ্ধে। সরকারি কৌশলী জানান, 11 জুন রোগীর পরিবার হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানায়। তারপর টালা থানা মামলা করে অভিযুক্তকে পাকড়াও করে। ধৃতকে লক্ষ্য করে কোর্ট চত্বর কটু মন্তব্য করেছেন কিছু মানুষ। বুঝতে পারছেন, এই হলো আরজি করের হাল। এত কিছু বাইরে হচ্ছে, তারপরে তাদের হুঁশ নেই। যাই হোক, ফাইনালি তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে সমস্ত তথ্য দিলাম। আর হ্যাঁ, সমস্ত তথ্য কারেন্ট তথ্য, মানে একদম সরাসরি তথ্যগুলো আপনাদের কাছে যাচ্ছে, এগুলো কোনো পুরনো তথ্য নয়। যাই হোক, আপনারা অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।